আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত। দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে আনসার ও ভিডিপির প্রধানকে আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। পতিত আওয়ামী লীগ সরকার প্রেস ক্লাব থেকে শুরু করে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছিল বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াতে যেসব বাধা রয়েছে তা দূর করবে সরকার, জানালেন বাণিজ্য মন্ত্রী। যতটুকু জ্বালানি আছে সেটিকে কিভাবে সাশ্রয় করা যায় সেই চেষ্টা সরকার করছে বললেন জ্বালানি মন্ত্রী। চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সরকার খুব শীঘ্রই বিশেষ অভিযান পরিচালনা করবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মধ্যপ্রাচ্যে টানা কয়েকদিনের পাল্টাপাল্টি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। ইরানে প্রাণহানির সংখ্যা 1097 জন। এবং টি-20 বিশ্বকাপের 10ম আসরের প্রথম সেমিফাইনালে সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ দিয়েছেন। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সরকারি নার্সারি ছাড়াও বিভিন্ন বেসরকারি নার্সারি থেকে চারা সংগ্রহ করা হবে। সারা দেশে খাস জমি, চরাঞ্চল, নদীর দুই পার, সড়ক মহাসড়কের দুই পাশ, বনাঞ্চলের যেখানে বৃক্ষ নেই সেসব স্থান, সরকারি প্রতিষ্ঠানের আঙ্গিনা প্রভৃতি স্থানে এসব বৃক্ষরোপণ করা হবে। প্রতি শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবে এবং সেই বৃক্ষ তারা পরিচর্যা করবে। বৈঠকে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, 25 কোটি গাছ রোপণের লক্ষ্য নিয়ে মে মাস থেকে সারা দেশে শুরু হচ্ছে গাছের চারা রোপণ কর্মসূচি। তিনি বলেন, প্রতি বছর 5 কোটি গাছ রোপণের সিদ্ধান্ত থেকেই মার্চ থেকে গাছের চারা রোপণের এই কর্মসূচি নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। যুদ্ধের কারণে তৈরি বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়বে এবং সেটির জন্য জ্বালানি সংকট যাতে কম হয় সরকার সে বিষয়ে ওয়াকিবহাল বলে জানান আব্দুল আওয়াল মিন্টু। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, কার্বন ট্রেডিংকে বৈদেশিক অর্থ আয়ের অন্যতম উৎস হিসেবে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। বৃক্ষরোপণ করব, সেটার পূর্ণ পরিকল্পনা কিভাবে করা যাবে, কারণ মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। কারণ সারা বিশ্বের শতকরা 23% জ্বালানি প্রবাহিত হয় স্ট্রেট অফ হরমুজ দিয়া। অতএব যদি 23% যদি ইন্টারাপশন হয়, তাহলে আপনি বুঝতেই পারেন যে একটা তো সংকট সবসময় হবেই। বাট আমার মনে হয় আমাদের জ্বালানি মন্ত্রণালয় এভাবে পদক্ষেপ নিচ্ছেন বা সরকার এভাবে ওয়াকিবহাল এবং যেন সংকটটা যেন কম হয় সে ব্যাপারে চেষ্টা করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপির দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন। সাক্ষাতে আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রী এবং উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সেলের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম.এ. মুহিত ও উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। সভায় জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া। এ ব্যাপারে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্য কেন্দ্র করার বিষয়েও আলোচনা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার প্রেস ক্লাব থেকে শুরু করে দেশের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছিল। তিনি আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সব প্রতিষ্ঠানকে মব কালচার মুক্ত করতে হবে, সংবিধানকে রাখতে হবে সমুন্নত। বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে। চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময় সভা। এতে অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন VFUJ, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশকে দলীয়করণ করেছিল, সে ধারায় দেশকে আর ফিরতে দিবে না বিএনপি সরকার। বিগত সরকারের সবচেয়ে বড় অপরাধ ছিল এটাই যে গোটা রাষ্ট্রকে তারা দলীয়করণ করে ফেলেছিল। পুলিশের ইউনিফর্মকে পর্যন্ত তারা একটা দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল। প্রেস ক্লাবকে তারা দলীয় ক্লাবে পরিণত করেছিল এবং সে কারণেই এই ধরনের জনগণের সার্বজনীন যে সমস্ত প্রতিষ্ঠান এবং পেশা, সেটাও জনগণের কাছে ঘৃণিত এবং বিতর্কিত হয়ে পড়েছে। আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, কোনো কোনো রাজনৈতিক মহল ধর্মের নামে, ধর্মের ব্যবসার নামে এ ধরনের বিকল্প ফ্যাসিবাদী সংস্কৃতির একটা ধারা তৈরি করতে চান। কিন্তু আমাদের দল, আমরা একটা উদারনৈতিক গণতান্ত্রিক দল। আমরা ধর্মপ্রাণ মানুষকে সাথে নিয়ে, সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে ধর্মীয় মূল্যবোধকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক উদার বাংলাদেশ তৈরি করতে চাই, একটা কল্যাণকামী বাংলাদেশ তৈরি করতে চাই। আমাদেরকে ধর্মপ্রাণ মানুষকে রক্ষা করতে হবে ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে, সকল সম্প্রদায়কে রক্ষা করতে হবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের হাত থেকে, সকল প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে মব কালচারের হাত থেকে। বলেন, জনগণই ক্ষমতার মালিক, জনগণের সেবক হিসেবে বিএনপি সরকার কাজ করবে, সংবিধানকে রাখবে সমুন্নত। ইতিমধ্যেই আমাদের সরকার নির্বাচনের প্রতিশ্রুতিগুলিকে বাস্তবায়ন করতে শুরু করেছে। আমরা আমাদের মন্ত্রিপরিষদের বৈঠকের মাধ্যমে ইতিমধ্যেই আমাদের ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ করার কর্মসূচি শুরু করেছি। আমরা কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করার কর্মসূচি ঘোষণা করেছি, শুরু করেছি। আমরা ইমাম মুয়াজ্জিনদের জন্য ভাতা দেওয়ার কার্ড বিতরণ করার কাজ শুরু করেছি এবং সব জায়গাতে অবশ্যই গঠনতন্ত্র, বিধি বিধান এবং সংবিধানকেই সমুন্নত করতে হবে। এই কাজ অত্যন্ত কঠিন, কিন্তু এই কাজ করার জন্যই দেশনায়ক তারেক রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে জনগণ নির্বাচিত করেছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, BFUJের মহাসচিব কাদের গনি চৌধুরী, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল, বাংলাদেশ বেতারের মহাপরিচালক SM জাহিদ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ সহ চট্টগ্রাম প্রেস ক্লাব, BFUJ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
মত বিনিময়ের আগে মন্ত্রী চট্টগ্রাম প্রেস ক্লাবের লাইব্রেরি, সিনিয়র্স কর্নার, স্পোর্টস জোন পরিদর্শন করেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে পৃথকভাবে মত বিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ক্লাব পরিচালনার একটা নিয়ম আছে। আমি জাতীয় প্রেস ক্লাবে বা অন্যান্য প্রেস ক্লাবে যেখানে যাই, আমি নিজেও বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের সদস্য, আমি জানি যে এটার একটা নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলে। নিয়ম কানুন নিয়ে মাঝে মধ্যে তর্ক হয়, বিতর্ক হয়, আবার সেটা নিয়মের মধ্যেই সমাধান হয়। আমি আশা করি চট্টগ্রাম প্রেস ক্লাব একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আপনারা আপনাদের ভুল বোঝাবুঝি দূর করে এক জায়গায় দাঁড় করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। পাশাপাশি সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রামের বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ সহ সরকারের নেওয়া অন্যান্য কাজে প্রশাসনিক ইউনিটকে প্রস্তুত থাকার কথা বলেন তিনি। এরপর বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় কেন্দ্রের কার্যক্রম তুলে ধরেন জেনারেল ম্যানেজার ইমাম হোসাইন। কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, বিটিভিকে দর্শকদের আস্থা ধরে রাখতে হলে নতুন প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। আমাদেরকে যদি সমস্ত দর্শকের আস্থা ধরে রাখতে হয়, তাহলে এই আধুনিক প্রযুক্তিগত জ্ঞানগুলি কিন্তু দরকার পড়বে। তা আমি আপনাদেরকে একটা কল দিয়ে গেলাম যে আপনারা প্রস্তুত হন, আমরা কিন্তু একটা নতুন জগতে প্রবেশ করতে ঢুকব। সেখানে আমরা নতুন জ্ঞানকে সংযুক্ত করব এবং আমরা যারা পুরনো মানুষ আছি, আমরা এই নতুন জ্ঞানকে কিন্তু যেখানে যে কোনোভাবেই হোক আমরা কিন্তু অর্জন করতে হবে। তাহলে পুরনো লোকরা যারা নতুন জ্ঞান অর্জন করবেন আর নতুন জ্ঞান যাদেরকে আমরা সংযুক্ত করব, এটাই হবে কিন্তু আগামী দিনের টিম। ফলে পুরনোরা যদি কেউ নতুন জ্ঞানের মধ্যে না ঢুকতে পারি, তাহলে কিন্তু আমরা বাদ পড়ে যাব, অপ্রয়োজনীয় হয়ে যাব, অচল হয়ে যাব, অবসলিউট হয়ে যাব। কিন্তু মতবিনিময় শেষে তিনি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তর প্রথম পর্যায়ের প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে বাংলাদেশে যেসব বাধা রয়েছে তা দূর করবে সরকার। আজ সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক শেষে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশের নতুন সরকারের সাথে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র, তবে বাংলাদেশে বিনিয়োগে নন ট্যারিফ কিছু বাধা আছে, যেগুলো দূর করলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরও বাড়বে বলে জানান তিনি। কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য থাকে এবং সেখানে তো এরকম যদি কোনো কিছু প্রতিমান হয় যে এই ধারাটার প্রয়োজন পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। আমাদের ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা এবং তাদের দেশের ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা যেন স্বচ্ছন্দে সহজভাবে দুই দেশে আসা যাওয়া করতে পারে, এটির মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এটির অনুরোধ তো আমাদের সবসময় থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, যতটুকু জ্বালানি আছে সেটিকে কিভাবে সাশ্রয় করা যায় সেই চেষ্টা করছে সরকার। তাই বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হবার পরামর্শ দিয়েছেন তিনি। আজ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর ও পরে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্তিওয়াতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ডিজেল পাচার বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। ইকবাল হাসান মাহমুদ বলেন, ঈদের সময়ে বিপণী বিতানে আলোকসজ্জায় অতিরিক্ত জ্বালানি খরচ হয়, তাই জ্বালানি সাশ্রয়ে এসব আলোকসজ্জা বন্ধ করতে নির্দেশ দেবে সরকার। চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে খুব শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার পর আজ প্রথমবারের মতো ঢাকায় মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপি কার্যালয়ে এসে পৌঁছালে তাকে দেওয়া হয় গার্ড অব অনার। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি 50টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দেশে আইনের শাসন ফেরাতে বদ্ধপরিকর। তবে পুলিশ বাহিনীর উপর বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের কালিমা দূর করে এই বাহিনীটিকে জনগণের আস্থার প্রতীক হিসেবে তৈরি করতে চায় সরকার। বর্তমানে সরকারের প্রধানতম অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনমনে স্বস্তি প্রদান করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। যেহেতু বাংলাদেশে বিগত সময়ে একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে ছিল, সেই সময় অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটি, পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছি, জনমনে যাতে এই আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি যে পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল সেই ভূমিকায় আমরা আবার অবতীর্ণ হয়েছি এবং মানুষ যাতে মনে করে পুলিশ সত্যিকারভাবেই জনগণের বন্ধু এবং সেই হিসাবে আমরা পুলিশ ফোর্সকে পরিচালিত করব। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় শ্বাসনালী কাটা নিহত শিশুকন্যা জান্নাতুল নিসা ইরার পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ন্যায় বিচার নিশ্চিতকরণ সহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন। সকালে শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ পরবর্তী সাংবাদিকদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনাটি অত্যন্ত পৈশাচিক এবং পীড়াদায়ক। প্রধানমন্ত্রীও এই ঘটনায় অত্যন্ত ব্যথিত। এটা অত্যন্ত পৈশাচিক এবং এটা আমাদের সকলের জন্য অত্যন্ত পীড়াদায়ক মনে করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদা রহমান, ওনারা এটা নিয়ে খুবই ব্যথিত এবং ওনারাই আমাকে বলেছেন যেন আমি ব্যক্তিগতভাবে এসে দেখা করে ওনাদের পক্ষ থেকে সহমর্মিতা জানাই এবং এই বিচার নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন এটা সরকারের পক্ষ থেকে করা হবে। এই ধরনের অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং এই ধরনের ঘটনা যেন কেউ পুনরাবৃত্তি করতে সাহস না করে সেই ব্যবস্থাটা আমরা নেওয়ার চেষ্টা করব। এ সময় অন্যান্যের মধ্যে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলার রায় ঘোষণা হচ্ছে না আজ। এই মামলার নতুন তথ্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করতে 9 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজ এ আদেশ দেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, মামলাটিতে নতুন তথ্য প্রমাণ উপস্থাপনের জন্য ট্রাইব্যুনালে 4 সপ্তাহের সময় আবেদন করেছে তারা। চঞ্চল চন্দ্র সরকার, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটি শক্ত সাবুত এভিডেন্স যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। সেই কারণে আজকে আমরা আদালতের কাছে, ট্রাইব্যুনালের কাছে আমরা আবেদন জানিয়েছি যে আমরা এই এভিডেন্সটা আনতে চাই, আমরা টেন্ডার করতে চাই। মাননীয় ট্রাইব্যুনাল হয়তো আমাদের আবেদন বিবেচনা করে হয়তো এটা অ্যাডজন করতে পারেন বা কী করবেন এটা ট্রাইব্যুনাল এখনও সিদ্ধান্ত দেননি। আমরা 4 সপ্তাহ সময়ের কথা বলেছি। ডিফেন্সের আইনজীবী সময় চেয়েছেন, তারা আসলে তারা কি বলতে চান। আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা একটা অ্যাডজনমেন্ট চেয়েছি। ইন দ্য মিন টাইম আমাদের হাতে যে এভিডেন্সটা আছে এইটা আমরা এই মামলায় এটা আমরা টেন্ডার করতে চাই। আসামি শেখ হাসিনা তিনি ভারতে আছেন বলে আমরা জানি
যেহেতু তিনি অভিযুক্ত হয়েছেন, কনভিক্টেড হয়েছেন, সো তাকে আইনত ফেরত আনাটা হচ্ছে আইনগত ব্যাপার এবং নিশ্চয়ই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 10 মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় 9 জনকে হত্যাসহ 3 অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ পলাতক 24 আসামিকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজিরের তারিখ আজ। এদিকে একই ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়নসহ 12 আসামির মামলার বিচার কাজের কথা রয়েছে। অন্যদিকে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল 2। এছাড়া একই ট্রাইব্যুনালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে জব্দ তালিকার সাক্ষী কামরুল হোসেনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে জুনায়েদ আহমেদ পলক সহ এসব মামলার গ্রেফতার মোট 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এবার উত্তাল মার্চের খবর। I, Major Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. অগ্নিঝরা মার্চের 4র্থ দিন আজ। 1971 সালের এদিনে বিক্ষোভে উত্তাল ছিল পূর্ব বাংলা। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের প্রতিবাদে এদিন খুলনায় হরতালে 6 জন শহীদ হন। মার্চের এই দিনে শিল্পী, সাংবাদিক, শিক্ষক এবং সাধারণ জনগণ পাকিস্তান প্রশাসনের সব আদেশ নির্দেশ বর্জনের ঘোষণা দেন। খালিদ আহসানের রিপোর্ট। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণার পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পূর্ব বাংলা। বিভিন্ন জায়গায় চালানো হত্যাযজ্ঞের প্রতিবাদে শুরু হওয়া সর্বাত্মক হরতালে কার্যত অচল হয়ে পড়ে গোটা প্রদেশ। হরতাল চলাকালে খুলনায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে শহীদ হন অন্তত 6 জন। অন্যদিকে চট্টগ্রামে 2 দিনের সংঘর্ষে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় 121 জনে। সত্যই আমি পাকিস্তান মিলিটারিতে ট্রেনিং পাওয়ার জন্য অফিসার ক্যাডেট আমরা চলে যাই। আমার সাথে আরও বাংলা ছিল, বন্ধু ছিল, সহপাঠী, তাদেরকে নিয়ে পাকিস্তান মিলিটারি একটা জয়েন করি এবং অফিসার ক্যাডেট হিসেবে কমিশন প্রাপ্ত হওয়ার জন্য। তো যখন মার্চ মাস শুরু হলো, তারপরেও আমরা খবর পাচ্ছিলাম, কিন্তু সম্পূর্ণ খবর পাইনি। তবে লুকিয়ে আমরা দেখতাম বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন রেডিওতে, বিশেষ করে বিবি থেকে, বয়সমে থেকে শুনতে পেয়েছি বাঙালিদেরকে, পুরো বাঙালি জাতকে তা থেকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তান আর্মি হত্যাযজ্ঞ চালাচ্ছে। তখন আমি নিজে সিদ্ধান্ত নিয়ে গেলাম যে দেশের আর্মি তার নিজের দেশের সংখ্যার উপর, লোকের উপরে, স্বজাতির উপরে এরকম আক্রমণ করতে পারে, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য সেই দেশের সেনাবাহিনীতে থাকার আমার কোনো কারণ নেই। তখন ভীষণ এই বাহিনী থেকে আমি চলে যাবো, মিলিটারিতে পালিয়ে চলে যাব এবং স্বাধীনতা যুদ্ধে আমি অংশগ্রহণ করব। 1971 সালের এই দিনে গণ আন্দোলনে একাত্মতা জানিয়ে রাষ্ট্রীয় প্রচার ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেন সংস্কৃতি কর্মীরা। বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পীরা এক যৌথ বিবৃতিতে ঘোষণা দেন, যতদিন জনগণ ও ছাত্র সমাজ আন্দোলনে লিপ্ত থাকবে ততদিন তারা বেতার ও টেলিভিশনের কোনো অনুষ্ঠানে অংশ নেবেন না। রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা বলছেন, মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস থেকে বের হয়ে তরুণ প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানানো নতুন সরকারের নৈতিক দায়িত্ব। 71-এর স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশ স্বাধীন হতো না যদি 47 দেশ বিভাগ না হতো। সুতরাং 47 দেশ বিভাগের জন্য পূর্ব পাকিস্তান সৃষ্টির জন্য যার পিছনে ছিল তাদের নাম উল্লেখ করতে হয়। তারা তো বাংলাদেশের জন্য কাজ করেছে। তারা পূর্ব পাকিস্তান তো বাংলাদেশের, যেমন শেরে বাংলা ফজলুল হক, মৌলানা ভাসানী, সরোয়ার্দী, শহীদ সরোয়ার্দী এবং অগণিত লোক যারা ছিল, তাদের নাম তো কোনো ইতিহাসে লেখা হয়নি। এবং বিশেষ করে গত 15টি বছর যে স্বৈরাচারের শাসন হয়েছিল, এটা সম্পূর্ণ মুছে ফেলার একটা অপচেষ্টা করা হয়েছে, ইতিহাস বিকৃত করা হয়েছে। এই 15 বছর শুধু লেখা হয়েছে শুধু আওয়ামী লীগ একমাত্র স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের নেতৃত্বে যুদ্ধ করেছে, আর কেউ করে নাই। এটা সাধুই একমত অবদান। কত বড় একটা মিথ্যাচার।
তো দুঃখ লাগে এটা, এবং এটা প্রতিবাদ খুব বেশি একটা হয়নি কিন্তু। 1971 সালের এই দিনে সাংবাদিক ও শিক্ষক সমাজও প্রকাশ্যে অবস্থান নেন আন্দোলনের পক্ষে। পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন জরুরি সভায় জনগণের সংগ্রামের সঙ্গে একত্রতা প্রকাশ করে সামরিক শাসন প্রত্যাহারের জোরালো দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের 55 জন শিক্ষক পৃথক বিবৃতিতে গণমাধ্যমের গণবিরোধী ভূমিকার তীব্র নিন্দা জানান। সর্বাত্মক হরতাল, প্রাণহানি, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকদের অবস্থান সব মিলিয়ে এই দিনটি স্পষ্ট করে দেয় পূর্ব বাংলার মানুষ আর দমে থাকবে না। গণ আন্দোলনের এই ঐক্যবদ্ধ প্রতিরোধী ধীরে ধীরে রূপ নেয় স্বাধীনতার অপ্রতিরোধ্য অভিযাত্রায়। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে টানা কয়েকদিনের পাল্টাপাল্টি হামলার পর সংঘাত এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের জবাবে ইরান শুধু প্রতিরোধেই থেমে নেই, বরং আঞ্চলিক পরিসরে হামলার বিস্তার ঘটাচ্ছে। ইসরায়েলের ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ, মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, কুয়েতে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার খবর, এমনকি আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে আঘাতের দাবি, সব মিলিয়ে পরিস্থিতি এখন বহুমাত্রিক। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ আরও তীব্র করেছে। ইসরায়েলের দাবি, দেশটির মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্লাস্টার বোমার ব্যবহার করেছে ইরান। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে এতে অন্তত ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছেন। ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ, আন্তর্জাতিক মানবিক আইন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে শনিবার থেকে শুরু হওয়া অভিযানে তারা ইরানের 2000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাও রয়েছে বলে দাবি ওয়াশিংটনের। পাল্টা হামলায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মার্কিন সূত্র বলছে, এসব হামলায় অন্তত 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের দাবি, আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকেও লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি। এদিকে কুয়েতে 3টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর কারণ এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানে 1097 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করছে তারা ইরানের প্রেসিডেন্ট ভবন সহ শীর্ষ নেতৃত্বের আবাসিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে। ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে উপসাগরীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব মনে করছে তাদের সার্বভৌমত্বের সীমা অতিক্রম করা হয়েছে। কাতার সরকারের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানা হলে তার জবাব দেয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে প্রতিশোধ নিতে গিয়ে ইরান পুরো অঞ্চলের স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মুস্তাওয়াকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের পবিত্র শহর মাশহাদের ইমাম রেজা মাজারে সমাহিত করা হবে। খামেনির জন্মও হয়েছিল মাশহাদ শহরে।
বুধবার বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। তবে কবে তাঁকে দাফন করা হবে সেটি জানা যায়নি। উল্লেখ্য, ৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস জানিয়েছেন তিনি সেনাবাহিনীকে লেবাননে আরও কিছু নতুন অবস্থান দখলের নির্দেশ দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইসরায়েলে হিজবুল্লাহর হামলার জবাবে মঙ্গলবার ভোরের দিকে বৈরুতে সিরিজ হামলা শুরু করে ইসরায়েল। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে ইসরায়েলের হামলায় 52 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৫০ শতাধিক। এদিকে লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ও ড্রোন ছোড়ার অপরাধে লেবাননের সেনাবাহিনী ১২ জন হিজবুল্লাহ যোদ্ধাকে আটক করেছে। লেবানিজ ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে একটি তল্লাশি চৌকিতে ওই ১২ হিজবুল্লাহ সদস্যকে সেনাবাহিনী আটক করে। শেয়ারবাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৫,০১৭.৬০, যা গতকালের চেয়ে শতকরা 0.45 কম। এছাড়া CAC 30-এর মূল্যসূচক দাঁড়ায় ১৩,৪49.37, যা গতকালের চেয়ে শতকরা 0.16 কম। আজ ১৭০টি কোম্পানির ৪৯,১৮,৭৭২টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য ৮,৮৬,৮১,০০০ টাকারও বেশি। এর মধ্যে ৫৮টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, ৯৬টির কমেছে এবং ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। US ডলার ১২২.৩৫ টাকা, সিঙ্গাপুর ডলার ৯৫.৭৯ টাকা, অস্ট্রেলিয়ান ডলার ৮৬.০৯ টাকা, কানাডিয়ান ডলার ৮৯.৪৪ টাকা, হংকং ডলার ১৫.৪৭ টাকা, ইউরো ১৪২.১২ টাকা, ব্রিটিশ পাউন্ড ১৬৩.৪৪ টাকা, সৌদি রিয়াল ৩২.২১ টাকা, কাতার রিয়াল ৩৩.১৫ টাকা, UAE দিরহাম ৩২.৯২ টাকা, কুয়েতি দিনার ৩৯৫.১০ টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত ৩০.৬০ টাকা, থাই বাথ ৩.৮১ টাকা, ভারতীয় রুপি ১.৩২ টাকা এবং চীনা ইউয়ান ১৭.৬৯ টাকা। এবার খেলার খবর। ক্রিকেট। আজ টি-20 বিশ্বকাপের ১০ম আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এবারে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠে গতবারের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে 4 ম্যাচ ও সুপার 8-এ 3 ম্যাচ জিতে সেরা দলের তকমা নিয়ে সেমিতে ওঠে প্রোটিয়ারা। বিশ্বকাপের আগে 3বার সেমিফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। এদিকে গ্রুপ পর্বে 4 ম্যাচ খেলে 3টিতে জয় ও 1টিতে হারে নিউজিল্যান্ড। টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স আপ হয়ে সুপার 8-এ জায়গা করে নেয় তারা। সুপার 8-এ 3 ম্যাচ খেলে পাকিস্তানের সাথে পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকার সুবাদে শেষ 4-এ জায়গা করে নেয় নিউজিল্যান্ড। এবার আবহাওয়ার খবর।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৬টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৮ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত ১টা ৪৭ মিনিটে, জোয়ার সকাল ৮টা ৩৫ মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর ২টা ৮ মিনিটে এবং জোয়ার রাত ৮টা ৪৫ মিনিটে। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর ৪টা ৫৪ মিনিট এবং আগামীকাল ইফতার সন্ধ্যা ৬টায়।